ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ধর্ষণ, নারী নিপীড়ন, খুন, ডাকাতি সহ নানা কারণে বেশ কয়েকদিন ধরে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নানা শ্রেণী পেশার মানুষ সরকারের উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে করছে বিক্ষোভ মিছিল, যা নিয়ে সরকারের ভেতরে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে আবার নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে ফেলতে ঈদের পর মাঠে নামার কথা বলছে বিএনপি। আর বিচার ও সংস্কারের দাবিতে দ্রুতই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। বিচার ও সংস্কার কতটুকু হলো তা কড়াই গণ্ডায় জবাবদিহিতার আদায় করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুধু দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই নয়, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনূস সরকারের প্রতি চাপ আসছে বাংলাদেশের বাইরে থেকেও। এই সরকারের শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের গতি নিয়েও প্রশ্ন তুলেছে এই গণমাধ্যম। আসলে কতটা চাপে সরকার, দেশ ও দেশের রাজনীতিতে এর প্রভাব পড়বে কেমন, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে শহীদউদ্দিন মাহমুদ স্বপন। দ্য গার্ডিয়ান যেটি বলছে, ডক্টর ইউনূস সম্মানিত হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে তার শাসন ক্ষমতা ও সংস্কারের গতি। কি মনে করছেন? নানানভাবে আসলে দেশে এক ধরনের অস্থিরতা এখন আমরা দেখতে পাচ্ছি, 7 মাস প্রায় পেরিয়ে যাচ্ছে, এরপরে আসলে যে নানাবিধ চাপ কিংবা নানান ধরনের অস্থিরতা সবকিছুই কি আসলে এই প্রশ্নবিদ্ধ হবার কারণ? ধন্যবাদ আপনাকে প্রিন্স ভাই, শামীম ভাই, আপনাদের সহ আলোচক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আছে, এটি তো আমরা দেখতেই পাচ্ছি। আপনি দেখেছেন গত কয়েকদিন যে অস্থিরতা বিরাজ করছে, এবং বিশেষত নারীর প্রতি যে সহিংসতার বিষয়গুলো আমরা দেখছি, এটি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নারীদের, আমাদের ছাত্রীদের, ছোট ছোট বাচ্চাদের যে রাজপথে তাদের যে অবস্থান, এবং এর মধ্য দিয়ে নারীর অগ্রগতি, তার ক্ষমতায়ন, তার এগিয়ে যাওয়ার যে জাগরণ তৈরি হয়েছিল, আমরা ঠিক অভ্যুত্থানের পরেই কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করলাম যে এই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে এমন একটি পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হয়েছে যাতে করে তারা ঘরে ফিরে যায়। এমনকি আপনারা দেখেছেন তখনই নারীদেরকে বিভিন্ন জায়গায় নানা নামে বা নানা গোষ্ঠীর নামে বিভিন্ন জায়গায় তারা যে সহিংস পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হয়েছিল, তার মধ্য দিয়ে নারীদের যে বিশাল অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এবং সকলে আমরা স্বীকার করে নিলাম যে আমাদের ছাত্রছাত্রীরা, মেয়েরা যে সামনে থেকে একটি বিশাল একটা গণজাগরণ তৈরি করলো, সেই নারীদেরকে ঘরে ফিরিয়ে রাখার একটা ব্যবস্থা করবার একটা রাজনৈতিক গোষ্ঠী তৈরি হলো, এবং এর মধ্য দিয়ে যেই গোষ্ঠীটি এই কাজটি করবার চেষ্টা করছে সেটি এখনও চলমান, এখনও প্রবহমান, এবং তার প্রক্রিয়া ধারাবাহিকতা এখনও সেই কাজটি করছে। এটি প্রতিকার করবার ক্ষেত্রে সরকার তখনও দুর্বল জায়গায় ছিলেন, এখন পর্যন্ত সেই জায়গাটি যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছেন না। এই বিষয়ে সরকারের অত্যন্ত কড়াভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই। নারীর প্রতি যেই সহিংস আচরণ বা রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি এখন বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এটি বাংলাদেশেরকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটি চেষ্টা। এই চেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে। আমরা রাজনৈতিক দলসমূহ সেটা চিন্তা করছি। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন এবং জনজীবনে যে স্বস্তি ফেরানোর যে বিষয়টি, সেটি নিয়ে প্রশ্ন আছে। বিচার এবং সংস্কার এবং নির্বাচন নিয়ে যে নানামুখী বক্তব্য আছে, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এক ধরনের পায়তারা করা হচ্ছে। আবার যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা বলছে নির্বাচন, সংস্কার এবং বিচারকে পিছিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। আমরা এই জায়গায় বলতে চাই, বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়কে আলাদা করে দেখবার মধ্য দিয়ে যে বিভাজন তৈরি করা হচ্ছে, এটিই কিন্তু সরকারের উপর চাপ তৈরি হচ্ছে। এই বিভাজন যদি আমরা তৈরি করতে থাকি এবং এই মাত্রা যদি আরও বাড়তে থাকে, তাহলে যে চাপের কথা আমরা বলছি, যে এই কাজগুলো করবার জন্য আমরা ম্যান্ডেট দিয়েছি সরকারকে, গণ অভ্যুত্থানের যে চেতনা, নতুন রাষ্ট্র বিনির্মাণ করার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নষ্ট হওয়ার উপক্রম হবে। এবং সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলসমূহের আজকে
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আমাদের হাতে এসছে, যেগুলো নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে যেগুলো আমরা একমত দ্বিমত এবং আমাদের পদ্ধতি কী হবে, যেগুলো আপনারা দেখেছেন যে কোন পদ্ধতিতে সংস্কারগুলো হবে, সেই বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং চূড়ান্ত অর্থে সকল রাজনৈতিক দলের, সকল মহলের ঐক্যমত্য যদি না থাকে, তাহলে সরকারের চ্যালেঞ্জ যেগুলোর কথা বলছি আমরা, সেগুলো আরও বাড়তে থাকবে এবং আমরা যে আকাঙ্ক্ষার যে সরকারটির কাছে প্রত্যাশা করছি যে কাজগুলো, সেগুলো ব্যাহত হবে। এই ব্যাহত হওয়ার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলসমূহ দায় এড়াতে পারবো না এবং এর ভেতর দিয়ে সবচেয়ে বেশি সুবিধা নেবে যারা যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার, যারা নানা পন্থায় আজকে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে এবং আমাদের বিভাজনের, আমাদের ভিন্নমত থাকবে, আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি বিভাজিত হয়ে যাই এই প্রশ্নে যে ফ্যাসিস্ট বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা যারা করেছি একসাথে এবং ছাত্রদেরকে মিলিয়ে সকলে মিলে আমরা ফ্যাসিস্টকে হটিয়েছি এবং তাদের ভিতরে যদি এই প্রশ্ন ঐক্য না থাকে এবং এই ফ্যাসিজমকে তাড়ানোর জন্য যে নতুন রাষ্ট্র চুক্তির কথা আমরা বলছি, যে রাজনৈতিক ঐক্যমতের কথা বলছি, সেটি তৈরি করবার ক্ষেত্রে যদি আমরা পরস্পরের কাছাকাছি আসবার চেষ্টা না করি, তাহলে আমাদের জন্য তো কিন্তু এই কাছাকাছি আসার কথা আপনি বলছিলেন, সেই কাছাকাছি জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি দূরত্ব এখন দৃশ্যমান হচ্ছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই দূরত্বের জায়গাটাতে আমি একটু আপনার কাছেই আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন নাহিদ ইসলাম তিনি বলেছেন কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব, বিচার সংস্কার কতটুকু হলো এবং এই জবাবদিহিতা না নেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই নির্বাচন করতে চান না। এবং তিনি এটিও বলেছেন দেশের যে অবস্থা নিরাপত্তা তাতে সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হুমকি আছে এবং এইরকম অবস্থা চলতে থাকলে কোনোভাবেই আসলে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয়। বিএনপিও কি তাই মনে করছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার সহ আলোচক তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন এটা আমারও দৃষ্টি এড়ায়নি। আমিও দেখেছি নবগঠিত যে রাজনৈতিক দল যারা রাজনীতিতে নতুন এসছেন তাদের সভাপতি তিনি এই বক্তব্যটা দিয়েছেন গতকালকে। তো প্রথমেই কিন্তু যদি বলতে হয়, এই যে বললেন যে কড়াই গন্ডায় এটা আদায় করে নেওয়া হবে, আপনি কি বললেন? জি, নাহিদ ইসলাম তিনি বলেছেন যে যে ধরনের আসলে এই মুহূর্তে আমরা জবাবদিহিতা চাইছি কিংবা যে বিচার তার আমরা প্রত্যাশা করছি, তিনি বলেছে কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব, বিচার সংস্কার কতটুকু হলো। এখন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার তো 6 মাস হলো ক্ষমতায় আসলো আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর। এই 6 মাসের যে সরকার, সেই সরকারের অংশ কিন্তু নাহিদ ইসলাম নিজেও। তো কড়াই গন্ডায় যদি জবাব আদায় করতে হয়, তো জনগণ তো আগে তার কাছ থেকেই জবাবটা চাবে, কারণ উনি কিন্তু এই সরকারের অংশ ছিলেন। তো উনি 6 মাসে কি করলেন এই কথা কিন্তু তার উপরেই বর্তায়। তবে এই দায় কিন্তু উনিও এড়াতে পারবেন না। যদি সংস্কার না হয়ে থাকে 6 মাস, যদি বিচার না হয়ে থাকে 6 মাস, এই দায় কিন্তু উনি নিজেও এড়াতে পারেন না। তারপরেও বলবো যে শুধু বিচার এবং সংস্কার না হলে আন্দোলনে নামবে কড়াই গন্ডায়, এখানে নির্বাচনের প্রসঙ্গটা তো ওনাদের মধ্যে নাই। তার মানে কি ওনারা নির্বাচন ছাড়াই ওনারা দেশটাকে এভাবে এগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান? নির্বাচন ছাড়া সেটা কিভাবে সম্ভব? উনি যদি বলতেন সংস্কার, বিচার, নির্বাচন, তাহলে সেটা মানানসই হতো। যেটা আমরা বলি যে আমরা সংস্কারও চাই, আমরা বিচারও চাই, আমরা নির্বাচনও চাই এবং সেটা দ্রুত। 6 মাস কেন সময়টা এমনি পেরিয়ে গেল, কেন 6 মাসে কোনো অগ্রগতি নাই, কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, সেই জবাব তো ওনাকেও দিতে হবে। কিন্তু নাহিদ ইসলাম তো বলেছেন যে তারা পাল্টা প্রশ্ন করতে চান আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, আপনারা বিচার ও সংস্কার পেছনে রাজনীতি করছেন কিনা? নো, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা প্রথম থেকেই বলেছি, যে 1 থেকে বলেছি যে আমরা সংস্কার চাই এবং সেই কি সংস্কার চাই ইতিমধ্যেই কিন্তু আমরা 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি আরও 2 বছর আগে। নতুনভাবেও আমরা সেটা আবার উপস্থাপন করেছি জাতির সামনে। এই 31 দফা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের নেতাকর্মী আমরা সকলেই কিন্তু একে গ্রাম পর্যায়ে আমরা এটা প্রচারণা চালাচ্ছি, জনগণকে অবহিত করছি। আমরা যদি এটা না করতাম তাহলে প্রশ্ন থাকতে পারতো যে আমরা হয়তো সংস্কার চাই না। আমরা সংস্কার চাই, আমরাও আওয়ামী ফ্যাসিবাদের বিচার চাই। আমরা এটা নিয়ে রাজনীতি করছি না, বরঞ্চ আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই মুখে মুখে শুধু সংস্কার, মুখে মুখে শুধু বিচারের কথা বলে আপনার অহেতুক একটা
মানে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে এবং এমনভাবে এটা উপস্থাপন করা হচ্ছে যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজটা এরকম যেন। তো এটাতে মানুষ মনে করছে যে আমাদের মধ্যে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনে আমরা যারা যুক্ত ছিলাম আমাদের মধ্যে একটা ঐক্য বোধহয় ভেঙে গেছে, আমাদের মধ্যে মনে কোনো সমন্বয় নাই। এই দায়িত্ব ওনারা কেউ এড়াতে পারবেন না। আমরা কিন্তু এই ঐক্য ভাঙা কিংবা আমরা এই মানে মনোভাব পোষণ করি না। জি, কিন্তু যে ঐক্যের কথা আপনি বলছেন কিংবা বর্তমান আসলে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, বিশেষ করে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমি বলি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি দ্য গার্ডিয়ানকে ছাত্রনেতা নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব। আসলেই কি তাই? একেবারেই অসম্ভব ডিসেম্বর নাগাদ নির্বাচন করা? মানে অসম্ভব তো অবশ্যই না, তবে কিছুটা তো আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে তো আসলেই 30,000 সেন্টারে ভোট করা কঠিন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের ভোট করার সদিচ্ছা আছে কিনা। আমরা নাহিদ সাহেবের যে বক্তব্য এটাকে সরকারের ভার্সনই ধরতে পারি। এই বক্তব্যে সরকারের সদিচ্ছা বা সরকারের মতবাদটা বেরিয়ে আসে বা একটা বড় অংশের মতবাদ বেরিয়ে আসে। হয়তো অ্যাডভাইজারদের মধ্যেও কন্ট্রাডিকশন আছে, কেউ কুইক ইলেকশন চাচ্ছে, কেউ চাচ্ছে না। সো সেদিক থেকে যদি আপনি ইলেকশন করতে চান তাহলে আপনি পুলিশকে মোটিভেট করবেন, পুলিশকে আপনি এঙ্গেজ করবেন, সেইভাবে আপনি আগাবেন। যদি ইলেকশন করতে না চান তাহলে আপনি এনআরকিটাকে অ্যালাউ করবেন, এনআরকির গ্রাউন্ডে আপনি ইলেকশন পিছিয়ে দেবেন। সরকার কি চাচ্ছে এটা সরকারের কাজেই বোঝা যাবে। তবে আমার ব্যক্তিগত অভিমত, ইলেকশনের কথা যেহেতু বলে ফেলেছেন আপনি ডিসেম্বর, এখান থেকে সরে আসা সরকারের জন্য খুব কঠিন হবে। যদি সরকার এখান থেকে সরে আসার চেষ্টা করে সরকারের ফরম্যাট, কাঠামো, আকার, প্রকার পরিবর্তন হবে, এটা আমার প্রেডিকশন। নাও দুটো জিনিস একটু বলি। প্রথম হচ্ছে জাপার ইফতারে মিরপুরে খুব অনাকাঙ্ক্ষিতভাবে বাধা দেওয়া হয়েছে, এটা খুবই লজ্জাকর। এটি একটা স্টেটলেসনেস এবং রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যালি এটা সম্পূর্ণ একটি স্বৈরতন্ত্রের মানে প্রতিভূ। এটা সেন্টিমেন্টাল ভ্যালু অনেক। ইফতার পার্টি আওয়ামী লীগের আমলেও করেছে, বাট আওয়ামী লীগের আমলেও বিএনপিকে ইফতার করতে দেওয়া হতো, ডিস্টার্ব করা হতো না, আমরা যেটা দেখেছি আর কি। আর এই সময়টাই হচ্ছে মানুষের সাথে মানুষের সংযোগ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একত্রিত হওয়ার একটা সুযোগ। এই ইফতার পার্টিতে বাধা দেওয়ার কারণে আমরা মনে করি এটা সরকার থেকে প্রচণ্ড উদ্যোগ নেওয়া উচিত ছিল, কোনো উদ্যোগ নেয়নি, আমাদের মামলাটাও নেয়নি বাই দ্য ওয়ে। এবং রিফর্ম নিয়ে যে কথাটা হচ্ছে, যেটা আমি আজকে পড়লাম, অধ্যাপক আলী রিয়াজ সাহেব, উনি রিফর্ম অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের হেড, উনি বলেছেন টিকমার্ক দেয়া একটা প্রশ্নপত্র 34টি দলকে উনি পাঠাচ্ছেন, যারা 15ই মার্চের মধ্যে রিপ্লাই দেবে। টিকমার্ক দিয়ে দেশের সংস্কার হয় নাকি? এটা কোনো কথা হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 34টি দল উনি কীভাবে পিক অ্যান্ড সিলেক্ট করলেন? ইউর ঐক্যমত, আপনি ঐক্যমত কমিশন, রিকনসিলিয়েশন কমিশন, আপনার টিকমার্কের ফর্মগুলো পাঠানো দিয়ে আপনি অনৈক্যের সূচনা করে ফেললেন। অনৈক্য দিয়ে কোনো ঐক্য হয় না। অনৈক্যের সংস্কার, অনৈক্যের যে অপূর্ণাঙ্গ আলোচনা, এটা দিয়ে মানে অপূর্ণাঙ্গ ঐক্য হবে, বিকলাঙ্গ সংস্কার হবে এবং রাষ্ট্র আগাবে না, রাষ্ট্র পিছাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। দ্বিতীয় যেটি উনি বলেছেন, কিভাবে রিফর্মটা হবে, উনি বলছেন অর্ডিন্যান্স দিয়ে হতে পারে। অতীতে নিদর্শন আছে সংবিধান অর্ডিন্যান্সের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমার যতটুকু মনে পড়ে অর্ডিন্যান্স নিয়ে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে মূলত দুবার, 4th অ্যামেন্ডমেন্ট, 5th অ্যামেন্ডমেন্ট, যখন এরশাদ স্যার ক্ষমতা নিলেন আর যখন জিয়াউর রহমান ক্ষমতা নিলেন। তারা এসে সংবিধানটাকে সাসপেন্ড করে দিলেন, তখন একটা কালচার ছিল, অনেকবার হয়েছে। সংবিধান যেহেতু সাসপেন্ড করলেন, তারা যে কাজগুলো করেছেন সেগুলোকে একটা অর্ডিন্যান্স করে সংবিধানের মধ্যে সন্নিবেশ করে দিয়ে, নট অর্ডিন্যান্স, চিফ মার্শাল ল, সিএমএল এর অর্ডিন্যান্স, এইটা মার্শাল ল অর্ডিন্যান্স বলা হতো সেই সময়। এই দুটো বাদে নর্মালি পার্লামেন্ট ছাড়া সংবিধান অ্যামেন্ডমেন্ট করা খুবই কঠিন, আমার যেটুকু ইন্টারপ্রিটেশন। এবং সংবিধানে বলা আছে যে আপনি অর্ডিন্যান্স দিতে পারবেন, তবে সংবিধানের কাঠামো পরিবর্তন হয়, সংবিধানে মৌলিক পরিবর্তন হবে, এরকম অর্ডিন্যান্স করতে পারবেন না। তো সেখানে একটা সীমাবদ্ধতা আছে। দ্বিতীয়, উনি বলেছেন গণভোট হতে পারে, এটা একটা অপশন ছিল, বাট এখন তো মনে হচ্ছে সেই সুযোগটা হারিয়ে গেছে। আর বলেছেন গণপরিষদ হতে পারে, সে বিষয়ে কোনো ঐক্যমত হওয়ার কোনো কারণ নাই। আরেকটা বলেছেন যে সামনের যে সংসদটা হবে সেটাই গণপরিষদ, সেটাই সংসদ, সেটা দিয়েও হবে, এটাও হতে পারে। প্রবলেম যেটা হচ্ছে, এই 34টি দলের মধ্যে যদি 18টি দল বলে গণভোট দরকার, উনি বলে ফেলতে পারেন 18টি দল বলেছে। এখন সেখানে বিএনপির ওয়েট, জামাতের ওয়েট, চরমোনাইয়ের ওয়েট আর অন্য দলের ওয়েট তো এক হওয়ার কথা না। কিভাবে উনি এটা অ্যাসেস করবেন? তো এইখানে তো মনে হচ্ছে বিশাল একটি ঘাটতি হয়ে যাবে। অর্থাৎ এই রাজনৈতিক যে মতৈক্যের জায়গাটি, সেটি নিয়ে আসলে সরকারের সামনে আরো বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্দোলন করা গোষ্ঠীর মধ্যেই মতৈক্য দেখতে পাচ্ছি আমরা।
জি, ঠিক এই একই জায়গাতে সৈয়দ ইমরান সালে প্রিন্স গণপরিষদ নির্বাচনের কথা বলছিলেন, তো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে হতে পারে, এনসিপি এরকম একটি বক্তব্য দিয়েছে এবং যেটা নিয়ে আসলে যথেষ্ট আলোচনা সমালোচনা আছে। আবার বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ তিনি বলেছেন তা আপনাদের কথা পরিষ্কার, এই বিষয়ে কোনো জাতীয় ঐক্য হয়তো হবে না, তার মানে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন দুটো বিএনপি একসাথে চায় না। গণপরিষদ আমাদের রাজনীতির সংবিধানে নাই। গণপরিষদ কখন হয়? যখন আপনি একটা দেশ নতুনভাবে পরাধীনতার কবল থেকে স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে যখন আপনার কোনো সংবিধান থাকে না, তখন একটা গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়ন করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু তা না। বাংলাদেশের প্রেক্ষাপট আপনার ভিন্ন। আর গণপরিষদ আমাদের এই রাজনীতির কালচারে নাই, সংবিধানে মানে আমাদের রাজনীতির অভিধানে নাই। সেই কারণে আপনি যদি জাতীয় সংসদ নির্বাচন করেন, জাতীয় সংসদের একমাত্র ক্ষমতা আছে এই সংবিধানকে A to Z পরিবর্তন করা। সেটা আপনি আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন, সেটা আপনি আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে সেটাকে যেভাবেই আখ্যায়িত করেন না কেন করতে পারেন। সেটা মানে সেকেন্ড প্রক্লেমেশনও বলতে পারেন, সেটাকে আপনি নতুন সংবিধানও বলতে পারেন। কিন্তু গণভোট মানে কি বলে গণপরিষদ এটা একটা অবাস্তব ধারণা। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিকে একটা জটিলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসা হচ্ছে, যেটা কোনোভাবেই এটা কাম্য নয়। আপনি একটু আগে গার্ডিয়ান পত্রিকার একটি প্রসঙ্গ শামীম হায়দার পাটোয়ারি ভাইকে বলছিলেন, তো গার্ডিয়ান পত্রিকায় যে প্রসঙ্গটা আসলো, উনি বলেছেন নতুন যে রাজনৈতিক নেতারা মানে রাজনীতির অঙ্গনে যারা নতুনভাবে এসছেন ছাত্র নেতার অবস্থান থেকে, তো তারা যে কথাগুলো বলছেন যে বাংলাদেশে বর্তমানে এবং ঠিক একই কথা 7 দিন আগে বোধহয় জামাতের আমির সাহেব বলেছেন একই কথা। তো ওনাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা মিল খুঁজে পাচ্ছি। জনগণের একটা প্রশ্ন যে নির্বাচন হলে যাদের ভালো ফলাফল করা বা ক্ষমতায় যাওয়ার ন্যূনতম সম্ভাবনা যাদের নেই, তারা কি এইসব প্রশ্ন সামনে এনে আপনার নির্বাচনকে পিছনে ঠেলে দিতে যাচ্ছে? নির্বাচনী প্রসঙ্গে আসলে যখন নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, একই সময় কিন্তু আসলে শাসন ক্ষমতা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের শাসন ক্ষমতা কিংবা তারা আসলে যে সংস্কারগুলোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল সেগুলোর গতি নিয়েও অনেক রকমের প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলোই বা তাহলে কেন হচ্ছে? এই জায়গাটিতে আমরা আসবো, আমাদের কি বিরতির সময় হয়েছে? আমি একটু জি বলুন। না, যেটা বলছিলেন যে এই যে সংস্কারের ব্যাপারে যে প্রতিশ্রুতিবদ্ধ, সংস্কারের ব্যাপারে সরকার কেন, আমরাই তো প্রতিশ্রুতিবদ্ধ। এই সংস্কার তো আপনার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। হ্যাঁ, কিন্তু গতি নিয়ে যখন প্রশ্ন ওঠে, শাসন ক্ষমতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন আসলে আমাদের কি বলার আছে? দর্শক, জি25 পথ নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 পথ নিবেদিত রাজকাহনে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই সরকারের বিরুদ্ধে নানান রকম অভিযোগ বাড়ছে, বিশেষ করে আমরা যদি বলি অপরাধ রোধে ব্যর্থতার এক ধরনের অভিযোগ, সেটি প্রতিনিয়ত আমরা দেখছি এবং নানান রকম অপরাধ বাড়ছে, নারীদের প্রতি সহিংসতা বাড়ছে, সংখ্যালঘুদের অপরাধ একটা সময় আসলে আমরা দেখেছি আমরা নানানভাবে ঐক্য সাথে লড়াই করেছিলাম, কিন্তু এখন সেই হয়রানিও বাড়ছে। সবকিছু মিলিয়ে আসলে কোনো না কোনোভাবে অপশক্তিও হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে এই সুযোগে। সেক্ষেত্রে আসলে এই অবস্থার উত্তরণ ঘটাতে পারবে কি না এই অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ। আমি শামীম ভাইয়ের কথার একটু যে সূত্র দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে প্রিন্স ভাই যেটি বললেন যে সংস্কার করবার জন্য পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু শামীম ভাই যে কথাটা বললেন, সংবিধানের কাঠামোর ভেতরে যদি মৌলিক কোনো পরিবর্তনের বিষয় থাকে, তাহলে জাতীয় সংসদ সেটি করবার জন্য যথেষ্ট শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নয়। সেটি করবার জন্য অবশ্যই গণভোট বলেন, সংবিধান সভার নির্বাচন বলেন, সে প্রশ্নে আপনাকে যেতে হবে। কারণ বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট না নিলে এটি আবার সামনে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে, আদালত কর্তৃক হতে পারে এবং পরের পার্লামেন্ট কর্তৃকও সেটা হতে পারে। এটা শামীম ভাই সংবিধানের বিষয়ে আরও ভালো বলতে পারবেন। আমরা যেটুকু বুঝি সেই প্রশ্নের সংবিধানের যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা যেগুলো আছে, যেগুলো সংশোধন নয়, সংস্কার পরিবর্তন করতে হবে কাঠামোর ভেতরে, সেই পরিবর্তনগুলো যদি আমরা ঐক্যমত্য তৈরি করতে পারি সকলের ভেতরে, সেগুলো যদি আমরা সাংবিধানিকভাবে এটি সমাধান করবার পথ খুঁজি, তাহলে আমাদেরকে এই দুইটার অপশন করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন সেই প্রশ্নে যে টিকমার্কের যে কথাগুলো শামীম ভাই বললেন, সেটি 34টি দলকে তারা দিয়েছে, আরও 20টি দলকে তারা দিবে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে ঐক্যমত্য তৈরি করবো, ঐক্যমত্য কমিশনের কাজ।
কিন্তু যেই প্রশ্নগুলো তারা দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করছি, এর মধ্য দিয়ে তারা তারা খুঁজে পাবেন যে রাজনৈতিক দলগুলো কী ভাবছে, সেই বিষয়ে সেটি তৈরি করবেন। আর আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি মহাবেশি যেভাবে হচ্ছে সেটি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতার জায়গা এটি তো দৃশ্যমান, এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিয়ে নানাবিধ বক্তব্য আমরা শুনেছি, দিয়েছি, বলেছি সকলে মিলে। কিন্তু এই বিষয়ে কার্যকর ভূমিকা কেন উনি রাখতে পারছেন না, না রাখতে পারলে কী করণীয় সে বিষয়ে কোনো আলোচনাও উনি করছেন না। এটি অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, কারণ আমরা সংস্কার করব, আমরা রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করব, বিনির্মাণ করব, অনেক স্বপ্ন দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমার বাঁচবার জায়গাটা যদি নিরাপদ না হয়, আমি যদি রাস্তায় বেরোতে না পারি, আমি ঘরে ফিরবো কিনা এই নিশ্চয়তা যদি না থাকে, তাহলে তো কোনো কিছুই আর আপনার ভবিষ্যৎ থাকছে না। সেই ভবিষ্যৎটাকে যদি রক্ষা করতে চাই তাহলে আজকের আমার বেঁচে থাকবার বিষয়টা, আমার ভালো থাকবার বিষয়টা নিশ্চিত করতে হবে। আর অন্তর্বর্তী সরকারের সংস্কার, নির্বাচন, বিচার এই সবগুলা এই মহা এজেন্ডার পাশাপাশি দৈনন্দিন জীবনে মানুষকে রক্ষা করবার জন্য, তার অর্থনীতি, তার জীবন জীবিকা, তার মব থেকে রক্ষা করবার জন্য তার কার্যকর ভূমিকা নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে অত্যন্ত দুর্বল অবস্থান সরকারের। এবং কখনো কখনো আমরা এরকমও দেখেছি যে সরকারের সাথে যারা সংশ্লিষ্ট তারা এই বিষয় উৎসাহিত করেছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমরা 32 নম্বর থেকে শুরু করি অনেক বিষয়, আমরা লালন উৎসব ভেঙে দেওয়া হয়েছে, আমাদের মাজার ভেঙে দেওয়া হয়েছে, আমাদের অনেক কাজ করা হয়েছে, যেগুলো তৌহিদি জনতার নামে অনেক কাজ করা হয়েছে। এইসব কিন্তু গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না, এগুলা এটার পরিপন্থী। এবং একটি রাষ্ট্রকে বিনির্মাণ করবার জন্য যে স্বপ্নে বিভোর আমরা আছি, সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং এগুলাকে নিয়ন্ত্রণ করা, এগুলাকে রক্ষা করবার দায়িত্ব সরকারের। এই বিষয় আরো বেশি যত্নশীল হওয়া, আরো বেশি দায়িত্বশীল হওয়া সরকারের কাজ। একই সাথে আমি কথা শেষ করতে চাই, একই সাথে আমি প্রথমে যে কথাটা বলতে চেয়েছি, রাজনৈতিক দলসমূহের যে আজকে বিভক্তির জায়গাটা, এটিও কিন্তু এই জায়গাটাকে উৎসাহিত করছে। আমরা খুব পরিষ্কারভাবে জানি 16 বছরের ফ্যাসিস্ট সরকার যারা ছিলেন তাদের বহু কাজ আমাদের সমাজে বিরাজমান। আমাদের প্রত্যেক স্তরে স্তরে কিন্তু ফ্যাসিবাদের আস্তানা এখানে আছে, এবং তাদের কাজ কিন্তু তারা বসে নেয়, তারা সেই কাজটি করছে। এখন যখন আমার শামীম ভাই বা প্রিন্স ভাইয়ের ভিতরে বিভক্তি জায়গাটা দৃশ্যমান হয়, তখন তাদের এই কাজটি করবার সুবিধা। আবার এই সরকারকেও তো আসলে এই সময়টাতে যথেষ্ট কঠোর হওয়ার প্রয়োজন ছিল। ব্যাস শামীম ভাইদের পাঠারি সেই পরিমাণ কঠোর কি আমরা এই সরকারকে হতে দেখেছি? দেশের বাইরে বসে প্রচুর টাকা ব্যয় করে এ ধরনের অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকার করছে। আবার ইউনূস সরকারের প্রতি দেশের বাইরে থেকেও চাপ আসছে, এমন কথা আজকে আমরা দ্য গার্ডিয়ানেও দেখেছি। তার মানে আসলে কি হচ্ছে? না, আসলে ষড়যন্ত্র তত্ত্ব তো থাকবেই। আওয়ামী লীগের আমলেও সমস্ত খারাপ কাজ জাস্টিফাই করতো এক স্বাধীনতা আন্দোলন আর ষড়যন্ত্র দিয়ে। ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আপনি ন্যায় বিচারের ঘাটতি পূরণ করতে পারবেন না। বর্তমান সরকারের আমলে রেপ র্যামন্যান্ট হচ্ছে, আমরা দেখছি। মুক্তিযুদ্ধ জাদুঘরে কালকে আগুন লেগেছে, সাসপিসিয়াস। রেপ কাপড়ের কারণে হয় না। পৃথিবীর অনেক দেশে নুড বিচ আছে, নুড বিচে রেপ হয় না। পৃথিবীর অনেক দেশে মেয়েরা স্বল্প কাপড় পরে, সেখানে রেপ হয় না। এ বিষয়ে ইসলামিক বক্তারা তাদের ভিউ দিতে পারে, কিন্তু কাপড়ের স্বল্পতার কারণে রেপ হয় না। রেপ হয় ন্যায় বিচারের অভাবে। রেপ হয়, হ্যাঁ, 80 রেপ হলো, এক্স্যাক্টলি। এবং রেপ হয় রুল অফ ল না থাকলে, আর নারীর ক্ষমতায়ন না থাকলে। নারীকে যদি রেপ করে আপনি ধামাচাপা দিতে পারেন, সমাজটা যদি এমন হয়, তখন রেপ হবে। আর কালকে এটার জন্য আবার লয়ারদের অ্যাটাক করলো যে রেপের মামলা লয়ার কেন নিচ্ছে। আইআরে বোম্বিং যখন হলো 80-র দশকে ইংল্যান্ডে, মার্গারেট থ্যাচারের উপর বোম্বিং হলো, লর্ড মাউন্টব্যাটেনের মতো গ্রেট ওয়ার হিরো মারা গেল বোম্বিংয়ে, তখন লয়াররা সিদ্ধান্ত নিয়েছিল তারা আইআরে বোম্বিংয়ের কেস করবে না। 28 বছর পরে দেখা গেছে যে অনেককে ডকুমেন্ট তৈরি করে, ফ্যাব্রিকেট ডকুমেন্ট দিয়ে লাইফ টাইম কনভিকশন দেওয়া হয়েছে। পরে ইউকে গভর্নমেন্ট শত কোটি ডলার ওদেরকে কম্পেনসেশন দিয়েছে। তখন ইংলিশ বার কাউন্সিল বলল কোনো লয়ার কোনো মামলা রিফিউজ করতে পারবে না যদি তাকে ফি দেওয়া হয় এবং প্রফেশনাল এম্বারেসমেন্ট না থাকে। আমি নিজে রেপের মামলা দেখেছি, 4 বছরে একটা বাচ্চাকে রেপের মামলা দেওয়া হয়েছে। বাচ্চার স্যালোয়ারে কোনো রক্তের দাগ নাই, সিমেন্টস নাই, বাচ্চার কোনো পেনেট্রেশন নাই, সম্পূর্ণ ফলস মামলা দেওয়া হয়েছে। এমনও ঘটনা ঘটেছে, আমি যখন হাইকোর্টে নিয়ে গেলাম, হাইকোর্ট বিস্মিত হলো যে এরকম একটি মামলায় 2 বছর একটা লোককে জেলে রাখা হয়েছে। তো সেরকম ঘটনা 2-1টা ঘটে, সেজন্যই লয়ার দরকার। লয়ার এই ভুলটা তুলে ধরবে। লয়ারের উপর আঘাত হচ্ছে, ঘটনাগুলো প্রমাণিত, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে তো প্রমাণিত বলে কিছু নাই। আপনি মিডিয়া ট্রায়াল দেখে বা কনফেশন দেখে প্রমাণিত করতে পারবেন না। প্রমাণিত হবে যখন আপনি আদালত রায় দিবে। রায় দিলেও প্রমাণিত না, আপিল হওয়ার পরে। মিডিয়া ট্রায়াল এখন যেটা আমাদের আইন উপদেষ্টা বললেন 90 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। 1 মাসের মধ্যে, আমি শেষ করে দিচ্ছি, 1 মাসের মধ্যে চার্জশিট দিতে হবে। এটা উচিত না, কেননা
একটা ঘটনার পরে যে সেন্সেশন ক্রিয়েট হয়, সেখানে 30 দিনের মধ্যে আইও নিরপেক্ষ জাজমেন্ট দিতে পারবে না। আজ যদি 30 দিনের মধ্যে বের করে যে লোকটা নির্দোষ, ওনার সাহস হবে না এই মব এই মিডিয়ার বাইরে গিয়ে। কিন্তু এই মব জাস্টিসের নামে যা হচ্ছে সবকিছু কি আসলে খুব সহজভাবে নেওয়ার আমাদের সুযোগ আছে কিনা? সরকারের যতখানি কঠোর হওয়ার প্রয়োজন ছিল ততটুকু কঠোর হতে দেখেছেন কি? দেখুন, সরকারের অনেক বাস্তবতা আছে, কারণ এই মব জাস্টিসে যারা আছে তাদের একটা বড় অংশ আন্দোলনেই ছিল। যেমন আজকে প্রচণ্ড মার দেওয়া হলো, দেখলাম ধর্ষণ বিরোধী যারা একটা লিড করলেন যে তারা দফা দেবেন প্রধান উপদেষ্টা, তাদেরকে প্রচণ্ড নির্মমভাবে মেরেছে, আমি দেখেছি। আবার হিজবুল তাহরির যখন শুক্রবারে মিছিল করলো তখন কিন্তু আমরা পুলিশকে এত মারতে দেখিনি। যেটি ঘটবে সামনে, যত দিন যাবে আন্দোলনকারীর মধ্যে যারা প্রোগ্রেসিভ, যারা উদার, যারা বামপন্থী, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, তাদেরকে আস্তে আস্তে কর্নার করে ফেলা হবে। এইখান থেকে রাষ্ট্রকে উঠিয়ে আনতে হবে। দেখুন, ডক্টর ইউনূস স্যারের কিন্তু এই ঐক্যমতের পরে ৭০ সালের পরে ৭২ সালে বঙ্গবন্ধু যে সুযোগ পেয়েছিলেন, ইউনূস স্যার 24 সালে এক্স্যাক্টলি সেই সুযোগটাই পেয়েছেন। এবং বঙ্গবন্ধু তাও চেষ্টা করেছিলেন সাধারণ ক্ষমা করে দিয়ে সবাইকে নিয়ে একসাথে চেষ্টা করেছিলেন, ওনারও অনেক পলিটিক্যাল মিস্টেক ছিল, কিন্তু ইউনূস স্যার কিন্তু ওই চেষ্টাটা করলেন না, একটা অংশকে বাদ দিয়ে উনি করলেন, ফলে অপূর্ণাঙ্গ ঐক্যমত হয়ে গেল। ওনার প্রথমেই একটা বন্দোবস্ত করে ফেলা উচিত ছিল। এতটুকু শেষ করে দিচ্ছি, এতটুকু স্পেস আওয়ামী লীগের জন্য, এতটুকু স্পেস জাতীয় পার্টির জন্য, এতটুকু স্পেস ইসলামিক দলের, যেহেতু ইসলামিক দলগুলো 17 বছর বেশি টর্চার হয়েছে, তারা স্বাভাবিকভাবে একটু বেশি স্পেস চাইতে পারে। সেই বন্দোবস্তটা করার সুযোগ উনি হারিয়ে ফেলেছেন, ঐক্যমতের বাস ছেড়ে দিয়েছেন। যে বাসের কথা আপনি বলছেন, সেই বাসে তো অন্তত সামনে নির্বাচন ঘিরে আমাদের কোথাও না কোথাও এসে এক হতেই হবে। কিন্তু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যে সময় আসলে এনসিপি তারা বলছে যে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করছে, বিএনপি আবার বলছে তারা নির্বাচন পেছানোর রাজনীতি করছে, খুব মুখোমুখি অবস্থানে আছে দুটি রাজনৈতিক দল। সরকার আসলে তাহলে কি করবে? আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নতুন রাজনৈতিক দলকে সহায়তা করার প্রচেষ্টা করছে। আসলে প্রশ্নটা খুব জটিল। যেটা আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা আমাদের মধ্যে ছিল, সেটা যে হারিয়ে গেছে তা কিন্তু নয়, এখনো আছে। এখন গণতন্ত্রের রূপান্তরের যে পথ, সেই পথ যাত্রাপথে আমাদের হয়তো কারো গতি একটু দ্রুত, কারো গতি একটু ধীর, এরকম আর কি। তো বাস্তবতা হচ্ছে, দেশে আপনার যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে এখানে অ্যানার্কি সৃষ্টি হবে, বিশৃঙ্খলা হবে, উত্তেজনা হবে, এবং বাংলাদেশ বিরোধী যে শক্তি আপনার দেশের বাইরে বা দেশের ভিতরে যারাই থাকুক বা আছে বা থাকুক না কেন, তারা কিন্তু বসে নেই, তারা আপনার অবশ্যই এর মধ্যে তারা সুযোগ খুঁজবে। সেই জন্য আজকে আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করে আজকে নির্বাচিত সরকারে যাওয়াটাই হচ্ছে মানে চিন্তা করতে হবে। সংস্কার আমরাও চাই, আমরা বলেছি আওয়ামী লীগ গত 15 বছরে দেশটাকে তছনছ করে দিয়ে গেছে, রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা 31 দফা দিয়েছি, কিন্তু 6টা মাস এই যে আমরা অপেক্ষা করলাম, সরকারকে তো আমরা চাপ দিই নেই যে হাসিনা পতনের পর 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়, সেই যৌক্তিক সময়টা নিশ্চয়ই অযৌক্তিক সময় পর্যন্ত গড়াবে না, এটা আমাদের আশা ছিল। কিন্তু আজকে এই যে আপনার ধীর গতি, সংস্কারের প্রশ্নে বলেন, বিচারের প্রশ্নে বলেন, নির্বাচনের প্রশ্নে বলেন, এই ধীর গতি কিন্তু মানুষকে অসহিষ্ণু করে তোলার ক্ষেত্রে সহযোগিতা করছে। এবং পতিত ফ্যাসিবাদ তারা কিন্তু বসে নেই, আমি আগেই বলেছি, তারাও কিন্তু ষড়যন্ত্রের পথ খুঁজবে এই সরকারকে অস্থিতিশীল করে, তারা এর মধ্যে দিয়ে একটা ফয়দা নেওয়ার চেষ্টা করবে। সেই জন্য আমাদেরকে এই দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের দিকে যেতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকেও বলেছেন জাতির উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, যে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, কিন্তু আমরা অবশ্যই আমাদের মধ্যে যৌক্তিক তর্কাতর্কি হতে হবে, তর্ক বিতর্ক হতে হবে, যেই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা দেশ জাতির জন্য কি করতে চাই সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা মুখে বলছি সংস্কারের কথা, আমরা মুখে বলছি আপনার যে বিচারের কথা, কিন্তু আমরা নির্বাচনের ব্যাপারে কিন্তু অতটা সিরিয়াস না যারা এইসব কথা বলছে। এমনকি যে আজকে দ্রব্যমূল্যের যে ইস্যু, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ইস্যু, আজকে ধর্ষণ হয়ে যাচ্ছে, মানে আমাদের ছোট ছোট বাচ্চারা দেখলে এটা দেখার মতো না, যে এটা শোনার মতো না। এই দেশ তো আমরা চাই নাই
তাই না? তো এরা আপনার ধর্ষণের শিকার হচ্ছে, এগুলো কিভাবে নিরসন করা যায় এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা নেই, বা এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো মানে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নাই। এই দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে আমরা টেনে নিয়ে আসবো, কীভাবে আমরা উন্নত জীবন তাদেরকে দিব, কিভাবে এই দেশকে আমরা গড়ে তুলব, এই আলোচনাগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে এই আলোচনার মধ্য দিয়ে। এই যে এই আপনার সংস্কার বিচার, কিন্তু কাজের কাজ কিন্তু হচ্ছে না আজকে। সেই কারণেই আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে, এবং সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। জি, এবং বিএনপি আসলে মনে করছে সেক্ষেত্রে নির্বাচন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এই দেশকে মানে অস্থিতিশীল করার যে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি, বাস্তব যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থা থেকে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য, জনগণ যেন আর হতাশ না হয়, এবং জনগণ যাতে বলতে না পারে যে আগেই ভালো ছিলাম, সেটা যেন না বলতে পারে, সে কারণে আজকে আমাদেরকে ভালো একটা সম্ভাবনার জন্য আমাদের নির্বাচনটাকে প্রাধান্য দিয়ে অতি দ্রুত নির্বাচনটা আমাদের করতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা আবার বলছেন যে নিরাপত্তার যে পরিস্থিতি এই মুহূর্তে দেশে, তাতে আসলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক ধরনের ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে আসলে সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে, অন্তর্বর্তী সরকার, সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন তোলার সুযোগ হয়েছে। এই জায়গাটিতে আমি ফিরবো, আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, শহীদউদ্দিন মাহমুদ স্বপন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশে এই মুহূর্তে যেরকম পরিস্থিতি আছে নিরাপত্তার বিষয়ে, সেই তাতে করে এই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক ধরনের ঝুঁকি রয়েছে। এমনকি এই সরকার ঠিক কতদিন টিকে থাকতে পারবে সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন তোলার সুযোগ হয়েছে। সেই প্রশ্নটি তো আলোচিত হচ্ছে, সেটি নিয়ে তো আমরাই কথা বলছি, সকলেই কথা বলছে। কারণ সরকার যদি নিয়ন্ত্রণ করবার জায়গাগুলোতে তার দুর্বল আচরণ করে, তাহলে তো সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর আমরা প্রথম থেকে এই কথাটা বলে আসার চেষ্টা করছিলাম যে সরকার হবে দুষ্ট মানুষের জন্য একটা শক্তিশালী ভিত হিসাবে কাজ করবে, এবং ভালো মানুষদের জন্য সে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু সরকার সকল ক্ষেত্রেই এক ধরনের সহনশীল বা দুর্বল আচরণ করছে। সেই কাজটার ক্ষেত্রে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমি আরেকটা বিষয় একটু কথা বলতে চাই। আমরা যে আলোচনা, সংস্কারের প্রশ্ন যে আলোচনাটা আসছে, গত 54 বছর পর্যন্ত আমরা যেসব লড়াই সংগ্রাম দেখলাম, এবং এর পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকারও তৈরি হলো, এই সমস্ত সংগ্রামের ভেতরে কিন্তু একটি আলোচনাকে প্রধান করা হয়েছে, সেটি হলো একটি নির্বাচনী বন্দোবস্ত কীভাবে আমরা ঠিকভাবে করতে পারি। আমরা একটি আন্দোলন হবে, সংগ্রাম হবে, রক্ত দিব, রক্তের পরে দাঁড়িয়ে আমরা একটি নির্বাচন করবো, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি দল ক্ষমতা যাবে। এবং এই বন্দোবস্তের আলোচনার বাইরে কোনো আলোচনা কিন্তু আর কখনো হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু নির্বাচনী বন্দোবস্তের বাইরেও একটি আলোচনা আসছে, যে এই নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে যেই ক্ষমতার হস্তান্তর হয়, এবং হস্তান্তর হওয়ার পরে যেই ক্ষমতার ভেতরে আবার স্বৈরাচার লুকায়িত হয়, বা স্বৈরাচার উন্মেষ ঘটে, বা স্বৈরাচার নতুনভাবে মাথা চাড়া দিয়ে উঠে, সেটিকে কীভাবে রুখবেন সেই প্রশ্নে আলোচনাটা আজকে সামনে আসছে। সেই জন্য সংস্কারের প্রশ্নটি আসছে। তাহলে বিষয়টি হচ্ছে যে আপনি শুধু ক্ষমতা সংস্কার কি ডিসেম্বর নাগাদ সম্ভব? সম্ভব এই কারণে সম্ভব, এটি বলা হয়েছে, এবং যে রোডম্যাপ আছে, আমরা যদি সদিচ্ছার পরিচয় দিই, এবং যেসব প্রশ্নে আমরা সংস্কারের ঐক্যমত হবো, সব সংস্কার তো করা যাবে না। আমার দলের সংস্কার এজেন্ডা অনেক বড়, অনেক লম্বা, সেই সংস্কার কি সরকার করবে না, অথবা প্রিন্স ভাইদের দলের সব সংস্কার করবে না। যে সংস্কারগুলো সকলে প্রয়োজনীয় না, সবাই যারা একমত হতে পারবো, সেগুলো সরকার করবে। প্রশ্ন হচ্ছে যে এই সংস্কারগুলো করবার ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর করা নয়, ক্ষমতা রূপান্তরটা আমরা চাই, গুণগত পরিবর্তনটা চাই। সেই পরিবর্তনটা করবার জন্য শুধু যদি ক্ষমতার বদলে ক্ষমতা হয়, তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। সেই জন্য বলছি যে রূপান্তর করতে হলে সংস্কারটা লাগবে। এই সংস্কারটার জন্য আমরা সকল রাজনৈতিক মহলের প্রতি যে অবস্থার কথা এখন আমরা বলছি, এবং যে অভিযোগ আছে সরকার দুর্বলভাবে আচরণ করছে, কিন্তু আসলে কি সরকার দুর্বলভাবে চেষ্টা করছে, নাকি যারা সহায়ক হওয়ার কথা ছিল, যাদের সরকারকে সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য, তারা আসলে দুর্বল আচরণ করছে সরকারকে চাপে রাখবার জন্য? না, আসলে সরকার একটু প্রথমেই সরকার তার মেয়াদ নিয়ে কনফিউজ ছিল। 10 বছর, 100 বছর, 10 মাস না 2 বছর, এখন মেয়াদের একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। প্রথম থেকে এই কাঠামো থাকলে প্রথম থেকেই সরকার একটা ফার্মলি কাজ করতে পারতো। দেখুন, আরেকটা জিনিস হচ্ছে সংস্কার। আসলে বাংলাদেশে আওয়ামী লীগ তো জন্ম থেকে ফ্যাসিবাদ না, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল। ধাপে ধাপে কীভাবে ফ্যাসিবাদ হলো, যেই মুহূর্তে তারা ইলেকশনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেল, 13 অ্যামেন্ডমেন্ট বাদ দিয়ে, কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিয়ে, ওই মুহূর্তে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবাই আওয়ামী লীগ হয়ে গেল, এবং অতিমাত্রায় আওয়ামী লীগ হয়ে গেল। সমস্ত বিরোধী দল অপ্রেস হলো, কোনো প্রতিষ্ঠান কাউকে রক্ষা করলো না। ধাপে ধাপে আওয়ামী লীগ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে গেল, এবং যে কারণে নির্বাচনগুলোকে সম্পূর্ণ প্রভাবিত করতে পেরেছে
রাতের ভোট করতে পেরেছে, একতরফা ভোট করতে পেরেছে, একতরফা ভোট করে 5 বছর থাকতে পেরেছে। 14 সালের ভোট বর্জন করার পরে আমরা কেউ কল্পনা করিনি এই সরকার 5 বছর থাকবে, কিন্তু ওই যে প্রশাসন, পুলিশ, আমলা সবাই মিলে দেখছে সরকার যে আছে তাকে সহায়তা করছে। রাজনীতিবিদরা জেলে যায়, টর্চার হয়, অনেক কিছু হয়। পুলিশ, প্রশাসন, বিচারকরা জেলে যেতে চায় না, সরকারের সাথে সমন্বয় ট্রান্সফার হতে চায় না। হিল ট্র্যাক্সে ট্রান্সফার হবে এই ভয়ে কেউ সরকারের বাইরে যায় না। তো হিল ট্র্যাক্সে ট্রান্সফার হলে কি ক্ষতি হবে? বেতন তো কমবে না। আর যদি সবাই হিল ট্র্যাক্সে যাদের দেশ চালাবে কিভাবে? কোনো সময় কোনো প্রতিষ্ঠান ওই সাহসটা দেখাতে পারে না। কেন? নেক্সট নির্বাচনটা তারা দেখছে সরকার নিয়ন্ত্রণ করছে, সংস্কার হবে, ইলেকশন সরকার তাহলে কি নিয়ন্ত্রণ সামনে করতে নির্বাচনটি পারবে আপনি না। বলতে চাইছেন অন্তর্বর্তী সরকার দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত? এই ভয়টা আমাদের আছে। বর্তমানেও যারা জি। এই নাগরিক কমিটি শেষ করে দিচ্ছি বা অন্যরা অনেক আস্ফালন দেখাতে পারছে, কারণ তাদের ধারণা ইলেকশনটি তাদের নিয়ন্ত্রণে হবে, তাহলে কিন্তু হিস্ট্রি রিপিট হবে 10 বছর সৈয়দ পর। ইমরান সালেহ প্রিন্স, বিএনপিও কি আসলে সেই শঙ্কা করছে কিনা এই সরকার যদি সামনের নির্বাচনকেও নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কি? অবশ্যই সরকার যদি নিরপেক্ষতা হারায়, যদি আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে আমরা মনে করি যে ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে গত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন। সেই নির্বাচন আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার ইচ্ছা করলে কিন্তু এটা কঠিনভাবে এটা করতে পারে। তবে আমরা ইতিমধ্যেই যে জিনিসটা আমরা দেখছি যে এই সরকারকে নিয়ন্ত্রণ করার একটা বিভিন্ন যে একটা পন্থা আমরা সরকারের ভিতরেই দেখতে পাচ্ছি, আবার নবগঠিত রাজনৈতিক দলের মধ্যে থেকেও আমরা দেখতে পাচ্ছি বা অন্যদের দেখতে পাচ্ছি। সেখানে তো আমরা কিছুটা আশঙ্কা থাকি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা রাখতে চাই। উনি নোবেল বিজয়ী, উনি অত্যন্ত বিশ্বব্যাপী তার একটা সুনাম রয়েছে। আমরা মনে করি যে উনি অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা এটাও শুনতে পাই সরকারের ভিতর থেকে কিছু কিছু উপদেষ্টা তারা বিভিন্ন কাজে হয়তো মানে নির্বাচনমুখী যে কাজগুলো আছে সেখানে হয়তো তারা দীর্ঘায়িত করার জন্য নানান ইস্যুকে নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। এটা শোনা কথা, আমরা জানি না। তারপরেও আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিচক্ষণতা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে এবং সর্বোপরি দেশের প্রতি, জনগণের প্রতি যে তার প্রতিশ্রুতি, সেই কথা মনে করে তিনি একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সকলের জন্য লেভেল ফিল্ডের মধ্যে দিয়ে। যদিও নতুন দল গঠনের ক্ষেত্রে তার যে বক্তব্য কিংবা তার প্রেস সচিবের যে বক্তব্য, তার উপদেষ্টাদের যে বক্তব্য, যদিও সেখানে নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে, তারপরেও আমরা আশা রাখি সামনে সমস্ত চ্যালেঞ্জ উতরে যেতে আমরা চাই, যাতে করে আসলে এই অন্তর্বর্তী সরকার সেই চ্যালেঞ্জগুলোকে উতরে যেতে পারে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শহীদুদ্দীন মাহমুদ স্বপন, ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি পেটিশ পাত নেতৃত্ব রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকবেন।